হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। মানে আমাদের মানুষের জীবনের যে সাধারণত যেগুলি নিয়ে সমস্যা হয়ে থাকে সেগুলো নিয়ে তার একটা মূল্যায়ন সে করেছিল। ম্যারেজ মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানে বিয়ে, টাকা পয়সা এবং সম্পর্কের যে জটিলতা। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। এই যে বহুদিন ধরে সে যে এই পেশায় নিযুক্ত বা সে যে প্র্যাকটিস করে চলেছে এই কাজটাই, সেটা তার যে অ্যাজাম্পশন ক্ষমতা বা তার যে আইডিয়া হতো লোকজনকে দেখে সেটাকে তাতে খুব দক্ষ হয়ে উঠেছিল। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যেই সে বুঝতে পারতো যে কী প্রবলেম হয়েছে বা কোথায় গণ্ডগোলটা আছে। হি চার্জড 3 pies per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. সে প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করত এবং ততক্ষণ পর্যন্ত তার মুখ খুলতো না যতক্ষণ না সামনের ব্যক্তিটি বা মহিলাটি 10 মিনিট অন্তত নিজের ব্যাপারে বলতো, which provided him enough stuff for a dozen answers and advices. এবং ওই যে 10 মিনিট সেই ব্যক্তি বা সেই মহিলাটি কথা বলতো তার জন্য তাকে কি হতো, সেখান থেকে সে যথেষ্ট পরিমাণে তথ্য পেত তার ফার্দার যে সে অ্যাডভাইসগুলো দেবে অথবা যে জবাবদিহিগুলো করবে তার জন্য, বা যে সমাধানগুলো সে বলবে সেই সবের জন্য। When he told the person before him gazing at his palm, যখন সে সামনের ব্যক্তিটি হাত হাত দেখে বা হাতের তালু দেখে তাকে বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফোর্টস, যে অনেক ক্ষেত্রেই অনেকভাবেই তুমি যে যতটা পরিশ্রম করছো সেই অনুযায়ী তার ফলাফল পাচ্ছ না। 9 out of 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম। 10 জনের ভেতর 9জনই তার সঙ্গে একমত হতো। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? বা সে কি বলতো যে এমন কোনো তোমার পরিবারে এমন কোনো মহিলা আছেন বা হয়তো কোনো দূরের আত্মীয়া যিনি তোমার প্রতি তার ভালো ধারণা নেই বা যে তোমাকে পছন্দ করে না। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা সে কী করতো, একজনের স্বভাব বা চরিত্রের সে একটা মূল্যায়ন করতো। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, যে তোমার বেশিরভাগই যে সমস্যা হয়েছে সেগুলো পুরোপুরি তোমার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ সেটার্ন ওয়্যার হি ইজ। মানে আমাদের দেখবে অনেকেরই এরকম জনমপত্র বা জনম কুণ্ডলী যেটাকে বলে সেগুলোকে বার করা হয় অনেকের ক্ষেত্রেই। তো সেখানে বিভিন্ন ঘর করা থাকে যেখানে গ্রহ নক্ষত্রের বিভিন্ন দশা দেখে আমাদের ভাগ্যের বিচার করা হয়। তো এখানেও সে ওরকমই শনির দশা দেখে সে বলেছিল যে তোমার পত্র অনুযায়ী যে শনি যেখানে আছে বা তোমার হাত দেখে যা বোঝা যাচ্ছে যে তোমার ভাগ্যে শনি যেখানে অবস্থান করছে সেই 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 ওয়াইজ বা সেটা অনুযায়ী তুমি আর তোমার সাথে এর থেকে বেশি আর কি হতে পারে বা আর তোমার কি অবস্থা হতে পারে এটা ছাড়া। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, মানে তোমার তুমি খুব চঞ্চল চরিত্রের মানুষ এবং রাফ এক্সটেরিয়ার, মানে তোমার বাইরের থেকে তোমাকে দেখে মনে হয় তুমি খুব স্ট্রং বা তুমি খুব কঠোর। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এবং অ্যাস্ট্রোলজারের এই কথাগুলোর জন্য সাথে সাথেই তার যে ক্লায়েন্টরা ছিল বা তার যে কাস্টমাররা যারা থাকতেন তাদের অ্যাস্ট্রোলজারকে খুব সাথে সাথেই তাদের পছন্দ হয়ে যেত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। কারণ কি, আমরা যারা কেউই কিছু বুঝি না তাদেরও এটা ভাবতে ভালো লাগে যে তাদের একটা খুব কঠোর একটা চরিত্র আছে বা তাদের খুব স্ট্রং একটা ক্যারেক্টার আছে। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। সেই বাদাম বিক্রেতা তার যে আলো ছিল সেটাকে নিভিয়ে দিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকলো। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এবং এটা অ্যাস্ট্রোলজারের জন্যও একটা চিহ্ন ছিল বলো বা একটা সিগন্যাল ছিল যে এবার তারও বাড়ি যাওয়ার সময় হয়েছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা তাকে অন্ধকারের মধ্যে ফেলতো, কারণ আমরা যে পড়েছি যে অ্যাস্ট্রোলজার পাশের যে নাটস ভেন্ডার ছিল তারই আলোতে অ্যাস্ট্রোলজার নিজের বিজনেসটাকে চালাতো। এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেইট ইন ফ্রম সামওয়্যার। কিন্তু সেখানে পুরো অন্ধকার থাকলেও কোথাও থেকে একটা সবুজ আলোর একটা আভা আসতো। শ্যাফট বলতে মানে দেখবে আলো পড়লে একটা মানে একটা রে হিসাবে পড়ে, ওই রেটাকে এখানে শ্যাফট বলা হয়েছে। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। এবং সেই আলোটা এসে কোথায় পড়তো, অ্যাস্ট্রোলজারের সামনে যে মাটিটা রয়েছে বা তার সামনে যে জায়গাটা রয়েছে গ্রাউন্ডে এসে পড়তো। হি পিকড আপ হিজ কাউরি শেলস অ্যান্ড প্যারাফার্নেলিয়া। সে ধীরে ধীরে তার তল্পিতল্পা গোছাতে শুরু করে, সেখানে কাউরি শেলস ছিল, প্যারাফার্নেলিয়া ছিল।
and was putting them back into his bag when the green shaft of light was blotted out. মানে অ্যাস্ট্রোলজার তার তল্পিতল্পাগুলো ধীরে ধীরে যা যা তার সরঞ্জাম ছিল সেগুলোকে ব্যাগে ভরতে শুরু করলো, এবং এই সময় সেই যে সবুজ আলো ছিল সেটাও ধীরে ধীরে সরে যেতে লাগলো, মানে সেই আলোটাও কমে যেতে লাগলো বা বন্ধ হয়ে গেল। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। সে ওপর দিকে তাকিয়ে দেখলো বা উঁচু হয়ে তার মুখটা তুলে তাকিয়ে এসে দেখলো সামনে একজন দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, সে মনে করলো যে এটা সম্ভবত হয়তো কোনো ক্লায়েন্টই এসেছে, এবং বলল, ইউ লুক সো কেয়ার ওয়ার্ন, মানে তোমাকে দেখে খুব বিধ্বস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। হয়তো তোমার ভালো লাগবে যদি তুমি আমার সাথে কিছুক্ষণ বসে কথা বলো, মানে তাহলে হয়তো আমি তোমার প্রবলেমের সলিউশন দিতে পারবো। শেষে তাকে সেভাবে কনভিন্স করতে চাইলো। দি আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই। সামনের ব্যক্তিটি রাগে গজগজ করে কিছু বলল যেটা অতটা পরিষ্কারভাবে বোঝা গেল না। ভেগ রিপ্লাই মানে কিছু একটা সে বলল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। অ্যাস্ট্রোলজার তাকে ইনসিস্ট করতে থাকলো বা তাকে বলতেই লাগলো যে এসোই না, কথা বললে দেখো কি সমস্যা আছে আমি সমাধান করে দিচ্ছি, এরকমভাবে তাকে কনভিন্স করতে লাগলো। Whereupon the other thrust his palm under his nose, saying, এবং তার এই অ্যাস্ট্রোলজারের কন্টিনিউয়াস যে তাকে বলে যাচ্ছে তার জন্য সে কী করলো, তার হাতের তালুটাকে এমনভাবে অ্যাস্ট্রোলজারের দিকে ঠেলে দিল যেন সেটা তার নাকের নিচে অবধি পৌঁছে গেল। তাকে বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, যে তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলো তো। দি অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইড, এবং এই যে তাকে প্রশ্ন করলো যে তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলো তো, এটাতে সে একটু চ্যালেঞ্জ ফিল করলো যে ও তাহলে কি তার সন্দেহ হচ্ছে আমার উপর যে আমি সত্যি অ্যাস্ট্রোলজার কি না। এবং এটাও কোথাও না কোথাও তার মনে এই জন্যই এসেছিল কারণ সে তো আসলে অ্যাস্ট্রোলজার ছিলই না। তো যখনই সামনের ব্যক্তিটি তাকে প্রশ্ন করছে তো সেটাতে তার একটু চ্যালেঞ্জিং ব্যাপার লাগছে। টিল্টিং দি আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, এবং সামনের ব্যক্তিটির হাতের তালুটি সে ওই সবুজ আলোর দিকে একটু ঘুরিয়ে এসে বলল, ইয়োর্স ইজ আ নেচার, মানে সে হাত দেখার ভান করে যেরকম বাকি ক্লায়েন্টদেরও বলে থাকে সেরকমই তাকে বললো যে তোমার চরিত্র হলো। ও স্টপ দ্যাট, দি আদার সাইড, ও এগুলি বন্ধ করো। সামনের ব্যক্তিটি বলল, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, আমাকে এমন কিছু বলো যেটার আসলেই কোনো মূল্য আছে। আওয়ার ফ্রেন্ড ফেল পিকড, আওয়ার ফ্রেন্ড বলতে এখানে কিন্তু অ্যাস্ট্রোলজারকে বোঝানো হয়েছে। তো সে কী করলো, এটাতে একটু সে ট্রিগার্ড হলো, মানে সে একটু মানে চ্যালেঞ্জিং তার মধ্যে একটা নেচার চলে আসলো। সে এবার প্রোটেস্ট করে কি বলল, আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। সে বললো যে আমি অনলি 3 পয়সা পার প্রশ্ন আমি চার্জ করি, এবং তার বদলে তুমি যে অ্যাডভাইস পাও বা যে তোমার প্রশ্নের উত্তর পাও সেটা তাতে তোমার মানি বা টাকাটা উসুল হয়ে যায়। At this the other withdrew his arm, took out an আনা and flung it out to him. এবং এই জবাবটাতে সামনের ব্যক্তিটি কী করলো, তার হাতটি সরিয়ে নিয়ে সে পকেট থেকে 1 আনা পয়সা বার করে অ্যাস্ট্রোলজারের দিকে সেটাকে ছুঁড়ে দিল, দিয়ে বলল, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক। কি বলল, যে আমার কিছু প্রশ্ন আছে তোমায় জিজ্ঞেস করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। আমি যদি বুঝতে পারি যে তুমি ছলনা করছো তাহলে সেই 1 আনা পয়সা আমাকে কিন্তু সুদসহ ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। এবার অ্যাস্ট্রোলজার বললো যে আর যদি আমার উত্তর তোমার কাছে সন্তোষজনক হয় তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে। নো, স্ট্রেঞ্জার বলল না। এবার অ্যাস্ট্রোলজার বলল, অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি তুমি আমাকে 8 আনা দেবে। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। এবার স্ট্রেঞ্জার বলল যে হ্যাঁ আমি দিতে পারি যদি তুমি আমাকে দ্বিগুণ ফেরত দাও, যদি আমি তোমাকে ভুল প্রমাণিত করি। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। এই যে তাদের মধ্যে যে ডিলটা হলো, এই ডিলটা আবার একটু কিছু ফার্দার আর্গুমেন্ট করে বা একটু ঝগড়া বলবো না, মানে একটু তাদের মধ্যে বার্গেনিং করে তারপরে তারা একটা আপোষ করলো। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দি আদার লিটার চিরুট। এবার অ্যাস্ট্রোলজার তার হাত দেখা বা হাত গণনা শুরু করার আগে ভগবানের নাম নিল আকাশের দিকে তাকিয়ে। আর সেই মুহূর্তে সামনের ব্যক্তিটি কী করলো, একটা চুরুট জ্বালালো। দি অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এবার যে মুহূর্তে সে
চুরুটটা জ্বালালো, সেই মুহূর্তে দেশলাইয়ের আলোতে অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারের ফেসের একটা ঝলক দেখতে পেল। দেয়ার ওয়াজ আ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, জুটকা ড্রাইভার সোয়ার অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। তো যখন অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জারের ফেসটা দেখলো, তখন যেন একটা সব কিছু চারিদিকে থমকে গেল, এবং যখন সব দিকে থমকে গেল সেই মুহূর্তে কি হচ্ছিল সেখানে, গাড়িগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল আওয়াজ করতে করতে, জুটকা ড্রাইভারগুলো কি করছিল, তাদের ঘোড়াকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছিল বা চিৎকার চেঁচামেচি করছিল, আর যে ক্রাউডের একটা গমগমে আওয়াজ, এইসব যেন পার্কের যে আলো অন্ধকার মিলিত একটা পরিবেশ ছিল সেটাকে যেন আরও বেশি এনহ্যান্স করে তুললো, মানে সেই আলো আঁধারির খেলাটাকে যেন আরও বেশি বাড়িয়ে তুললো। দি আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট, পাফিং আউট। অপরদিকের ব্যক্তিটি বসে রইল, তার চিরুট সে জ্বালালো এবং সেটা থেকে ধোঁয়া সে বার করতে থাকলো। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে সে খুব একটা নির্দয়ী বা একটা রুডনেস তার ফেসে নিয়ে সে সেখানে বসে থাকলো, কারণ তার তো মনে হচ্ছে যে অ্যাস্ট্রোলজার যেটাই বলবে সেটাই মিথ্যে, আর অ্যাস্ট্রোলজারের পুরো ব্যাপারটাই সে মিথ্যে বলে আগে থেকেই ধরে নিয়েছে যে সে কিছু বলতেই পারবে না। তাই সে সেখানে একটা রুড একটা ফেস নিয়ে সে সেখানে বসে থাকলো যে দেখি ও কি বলতে পারে। দি অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। অ্যাস্ট্রোলজার একটু অস্বস্তি বোধ করতে শুরু করলো। হেয়ার, টেক ইউর অ্যানা ব্যাক, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, ইট ইজ লেট ফর মি টুডে। সে বলল যে এই নাও তোমার একানা, আমি এরকম ধরনের চ্যালেঞ্জের জন্য, মানে আমি অভ্যস্ত নেই এরকম চ্যালেঞ্জে, এমনিতেও আজকে আমার দেরি হয়ে গেছে। কোনো একটা কারণে অ্যাস্ট্রোলজার এখানে ভয় পেয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। এবার কেন ভয় পেয়েছে সেটা আমরা ফার্দার আরও পড়লে বুঝতে পারবো। এরপর কি বলছে, হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ। তো অ্যাস্ট্রোলজার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। দি আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, ইউ ড্র্যাগড মি ইন ওয়াইল আই ওয়াজ পাসিং। সে অ্যাস্ট্রোলজারের রিস্ট মানে তার হাতের কবজি সে ধরে বলল যে তুমি এর মধ্যে থেকে এখন বেরোতে পারবে না, তুমি আমাকে টেনে নিয়ে এসছো এর মধ্যে, আমি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম যখন, তুমি আমাকে জোর করে টেনে এনেছো, তো তুমি এখন এখান থেকে বেরোতে পারবে না। দি অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ। তো লোকটি যখন অ্যাস্ট্রোলজারকে ধরলো হাতটা, তো অ্যাস্ট্রোলজার তার সেই ধরে হাতটা ধরাতে সে খুব মানে ভয় কেঁপে উঠলো। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট। আর তার গলা কেঁপে উঠলো, তার গলার আওয়াজ কেঁপে উঠলো, এবং সে তার আওয়াজ, তার কথা খুব নম্র হয়ে গেল, মানে তার আওয়াজটা ভয় পেলে যেরকম হয় যে উঁচু গলার আওয়াজও যদি কারোর থাকে সেটা খুব নম্র বা সফট হয়ে যায় গলার ভয়েসটা, এখানেও তাই হলো। লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো। সে বললো যে আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি কাল তোমার সাথে কথা বলবো। দি আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। তো অপর ব্যক্তিটি সেসব কোনো কথা শুনলো না, সে তার হাতের তালুটা অ্যাস্ট্রোলজারের মুখের দিকে দিয়ে বলল যে চ্যালেঞ্জ তো ভাই চ্যালেঞ্জ, তোমাকে এবার বলতেই হবে, তুমি এখান থেকে কিন্তু এখন বেরোতে পারবে না। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, দেয়ার ইজ আ ওম্যান। তো অ্যাস্ট্রোলজারের গলা এদিকে শুকিয়ে যাচ্ছে, কিন্তু তাও যেহেতু সে বুঝতে পারছে যে এবার বেরোনোর কোনো রাস্তা নেই, তো সে বলতে শুরু করলো, যেরকম সে তার আর 5টা ক্লায়েন্টকেও বলে সেরকম এখানেও সে সেরকম একটা কোনো এক্সকিউজ বা একটা কিছু দিয়ে বলতে শুরু করলো যে দেয়ার ইজ আ ওম্যান, মানে একজন মহিলা আছেন। স্টপ, সেড দি আদার, আরে থামো থামো। আর একজন বললো, মানে সামনের ব্যক্তিটি বললো যে আরে থামো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব কিছু শুনতেই চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, অ্যান্সার দিস অ্যান্ড গো। আমাকে শুধু এটুকু বলো যে আমি বর্তমানে যে জিনিসের খোঁজ চালাচ্ছি বা বর্তমানে আমার যে খোঁজ চলছে সেটাতে আমি সাফল্য লাভ করবো কিনা, এটা বলো, আর তুমি এটা বলে চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসকার্ড অল ইউর কয়েন্স। এটা না বললে আমি ততক্ষণ অবধি তোমাকে যেতে দেবো না যতক্ষণ অবধি না তোমার সেই পার্সের সমস্ত কয়েন আমাকে তুমি দিচ্ছ। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনকান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, অল রাইট। এবার অ্যাস্ট্রোলজার কিছু মন্ত্র সে বিড়বিড় করে পাঠ করলো এবং তারপর সে বলল ঠিক আছে, আই উইল স্পিক। অ্যাস্ট্রোলজার বলে ঠিক আছে আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। কিন্তু আমি যেটা বলবো সেটা যদি তুমি মানতে পারো বা সেটা যদি তোমার সত্যি মনে হয়, তাহলে কি তুমি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। সে বলল যে আমি তাহলে আমার মুখ খুলবো না, আর তুমি যা ইচ্ছে করতে পারো। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দি আদার অ্যাগ্রিড। হ্যাগলিং মানে হচ্ছে নেগোশিয়েট করা অথবা ওই বার্গেন করাই বলা যায়। তো
আবার কিছুক্ষণ তাদের এই বার্গেনিং বা নেগোসিয়েশন চললো, আর তারপর অপর ব্যক্তিটা আলটিমেটলি মানতে রাজি হলো। দি অ্যাস্ট্রোলজার সেইড, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? সে বলল যে তোমাকে মরে যাওয়ার জন্য মতো ফেলে রাখা হয়েছিল, মানে মরে যাওয়ার জন্য তোমায় ফেলে চলে যাওয়া হয়েছিল, ঠিক বলছি তো? টেল মি মোর। যে হ্যাঁ, আরও বলো। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেড দি অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বলল তোমার শরীরের ভেতর দিয়ে একবার ছুরি চালানো হয়েছিল। গুড ফেলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস? সে বললো যে হ্যাঁ, ঠিকই বলছো, তুমি তো বেশ ভালো, মানে তুমি তো ঠিকই বলছো। বলে সে তার বুকটা খালি করে, মানে তার জামাটা বুকের ওপর থেকে সরিয়ে সে তার সেই ক্ষতস্থানটা দেখালো, বা যে ক্ষতর চিহ্নটা ছিল, স্কারটা, সেটা শো করলো। যে আর কি, এছাড়া আর কি জানো তুমি, বলো। অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, আর তারপরে তোমাকে মাঠের পাশে একটা কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, আর সেখানেই তোমাকে মরে যাওয়ার জন্য ছেড়ে রাখা হয়েছিল বা ছেড়ে চলে যাওয়া হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. সে বলল যে আমি মরেই যেতাম যদি না রাস্তা দিয়ে চলাফেরা করার পথে কোনো লোক সেই কুয়োর ভেতর উঁকি মেরে দেখতো। সে এটা খুব এক্সাইটমেন্টের সঙ্গে বলল। When shall I get at him? He asked, clenching his fist. সে তার হাতটাকে মুঠো করে রাগে সে বলল যে আমি তাকে কিভাবে পাবো। In the next world, answered the astrologer. অ্যাস্ট্রোলজার বলল যে পরের জন্মে বা অন্য কোনো দুনিয়ায় তুমি তাকে পাবে। হি ডায়েড 4 months ago in a far off town. সে 4 মাস আগেই মারা গেছে দূরে একটা শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর তাকে দেখতে পাবে না। দি আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট। অপর ব্যক্তিটি এই কথাটা শুনে রাগে একটু গোমড়াতে শুরু করলো। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার কি করলো ফার্দার, সে বলে চললো, গুরু নায়ক, ইউ নো মাই নেম? দি আদার সেড, টেকেন আ ব্যাক। অ্যাস্ট্রোলজি যেই মুহূর্তে তার নাম বলল, যে গুরু নায়ক, মানে অ্যাস্ট্রোলজার যে স্ট্রেঞ্জারের নাম এই প্রথম আমরা কিন্তু শুনতে পেলাম অ্যাস্ট্রোলজারের মুখে। সে বলল যে গুরু নায়ক, আর সেটা শুনে সেই স্ট্রেঞ্জার বলল যে তুমি আমার নাম জানো? দি আদার সেড, টেকেন আ ব্যাক। সে একটু আশ্চর্য হয়ে বলল, অ্যাজ আই নো অল আদার থিংস, হ্যাঁ যেমনটাই আমি বাকি সব কিছু তোমার ব্যাপারে জানি সেরকম তোমার নামও জানি। এবার অ্যাস্ট্রোলজার একটু কোথাও না কোথাও কনফিডেন্স গেইন করতে শুরু করলো। সে আরও বলল, গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। অ্যাস্ট্রোলজার বলল যে গুরু নায়ক, আমি যেটা বলছি তুমি মন দিয়ে শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। তোমার গ্রাম এই শহরের নর্থের দিকে 2 দিনের যাত্রাপথ। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। পরের ট্রেনটা ধরো এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তোমার জীবনে এক ভয়াবহ দুর্যোগ আবার আসতে চলেছে যদি তুমি তোমার বাড়ি থেকে বেরিয়েছো। He took out a pinch of sacred ash and held it out to him. অ্যাস্ট্রোলজার এক পিঞ্চ বা এক চিমটি সেই পবিত্র যে অ্যাশ ছিল বা ছাই ছিল সেটা নিয়ে তার দিকে ধরল এবং বলল, রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম। এটা নিজের মাথায় কপালে লাগিয়ে নাও এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। আর কোনো দিন সাউথের দিকে আসবে না এবং তুমি 100 বছর পর্যন্ত বাঁচবে। ওয়াই শুড আই লিভ হোম এগেইন? দি আদার সেইড রিফ্লেক্টিভলি। এবং অপর ব্যক্তিটি বলল যে আমি কেনই বা বাড়ি থেকে বেরোবো। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম। আমি তো বেরোচ্ছিলামই বাড়ি থেকে যখন তখন, শুধুমাত্র যাতে ওই লোকটিকে পেলে আমি যাতে তাকে গলা টিপে মারতে পারি। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি। তারপর সে একটু আক্ষেপের সঙ্গে তার মাথাটাকে নাড়ালো আর বলল, হি হ্যাড এসকেপড মাই হ্যান্ডস, আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড। সে বলল যে যাহ, সে আমার হাত থেকে ফসকে গেল, আশা করি যে সেরকম যে মানে সে যে মৃত্যু পাওয়ার যোগ্য সে সেভাবেই মারা গেছে। ইয়েস, সেড দি অ্যাস্ট্রোলজার, হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি। অ্যাস্ট্রোলজার বলল যে হ্যাঁ, তাকে বা সে লরিতে পিষে মারা গেছে, লরির তলায় পিষে সে মারা গেছে। দি আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। এবং অপর ব্যক্তিটি এটা শুনে সে যথেষ্ট শান্তি পেল। Place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag.
মানে বলছে যে যতক্ষণে অ্যাস্ট্রোলজার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে তার সমস্ত জিনিসপত্র, তার আর্টিকেল তার ব্যাগের মধ্যে সে ঢুকিয়েছে, ততক্ষণে জায়গাটা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছিল। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। সেই যে সবুজ একটা আলোর আভা আসছিল সেটাও ততক্ষণে মিলিয়ে গেছে, আর জায়গাটা সম্পূর্ণভাবে যেন অন্ধকার হয়ে গেছে আর একেবারে শান্ত হয়ে গেছে। দি স্ট্রেঞ্জার হ্যাড গন অফ into the night after giving the astrologer a handful of coins। এবং সেই যে স্ট্রেঞ্জার মানে গুরুনায়ক, সেও রাতের অন্ধকারে মিশে গেছে, আর যাওয়ার আগে সে কী করেছে, অ্যাস্ট্রোলজারকে কিছু পয়সা সে দিয়ে গেছে। হ্যান্ডফুল অফ কয়েন্স বলতে মানে হাত ভর্তি পয়সা না, মানে মোটামুটি কিছু পয়সা সে তাকে দিয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। প্রায় তখন 12টা বাজতে যায়, মিডনাইট বলতে রাত 12টা, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল দরজার কাছে, এবং সে জানতে চাইলো যে কেন তার এত দেরি হলো। আমরা আগেই বলেছি যেখানে 3টি মেইন ক্যারেক্টার আমরা দেখতে পারবো, অ্যাস্ট্রোলজার, গুরুনায়ক মানে সেই স্ট্রেঞ্জার, এবং একটা ছোট্ট পার্টের জন্য অ্যাস্ট্রোলজারের ওয়াইফকে দেখতে পারবো। তো এটা হচ্ছে সেই লাস্টের দিকের পার্ট যেখানে আমরা অ্যাস্ট্রোলজারের ওয়াইফকে দেখতে পাচ্ছি। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড, কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট। সে সেই কয়েনগুলো তার দিকে ছুড়ে দিয়ে বলল যে গোনো এগুলোকে, একজনই এতগুলো কয়েন দিয়েছে। 12.5 আনাস, শি সেইড কাউন্টিং। সে গুনতে গুনতে বলল, মানে অ্যাস্ট্রোলজারের স্ত্রী, যে 12 আনা আর হাফ আনা, মানে 12.5 আনা। শি ওয়াজ ওভারজয়েড, আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমরো। এবং সে তো বেজায় খুশি হয়ে বলল যে এবার আমি কিছু গুড় আর নারকেল কালকে কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও। বাচ্চাটাও অনেকদিন ধরে মিষ্টির জন্য বলছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। এবার আমি তার জন্য কিছু ভালো মিষ্টি বানাতে পারবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। অ্যাস্ট্রোলজার বলল যে ও আমাকে চিট করেছে। হি প্রমিসড মি আ রুপি। সে আমাকে বলেছিল 1 টাকা দেবে। শি লুকড আপ অ্যাট হিম। অ্যাস্ট্রোলজারের ওয়াইফ তার দিকে তাকালো এবং বলল, ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং। সে তাকিয়ে বলল যে তোমার একটু চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে। After dinner, sitting on the peol, he told her, do you know a great load is gone from me today? খাবার দাবারের পর মানে রাতের ডিনারের পর সে অ্যাস্ট্রোলজার পিয়লের ওপর বসে তার ওয়াইফকে বলল যে তুমি জানো আজকে আমার ওপর থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। পিয়ল বলতে এখানে বুঝিয়েছে যে একটা বেদি মতো, যেটা আর কি গ্রামের বাড়িতে সচরাচর দেখা যায়, বারান্দায় বা সামনের উঠোনে একটা মাটি দিয়ে বেদি, উঁচু বেদি মতো করা থাকে, যেটাকে পিয়ল বলা হয়। যেটা আরও ভালো করে বুঝতে গেলে ঠাকুমার ঝুলি যদি ছোটোবেলায় আমরা দেখে থাকি, সেখানে যে ছোটো ছোটো গ্রামের কুঁড়ে ঘরগুলো থাকতো, অনেক সময় তার সামনে দেখা যেত একটা উঁচু মতো বেদি, তো সেগুলোকে হচ্ছে পিয়ল বলা হয়। তো সেটার উপর বসে অ্যাস্ট্রোলজার এই কথাগুলি তার ওয়াইফকে বলল। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স। আমি ভেবেছিলাম যে আমার হাতে হয়তো একটা মানুষের রক্ত লেগে রয়েছে এত বছর ধরে, মানে কোনো মানুষের মৃত্যুর দায় হয়তো আমার কাঁধের ওপর আমি নিয়ে এত বছর ঘুরছিলাম। দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম। এটাই কারণ ছিল যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ। এখানে এসে আমি বসবাস শুরু করি এবং তোমায় বিয়ে করি। হি ইজ অ্যালাইভ। কিন্তু সে বেঁচে আছে। শি গ্যাসপড, ইউ ট্রাইড টু কিল। সে অ্যাস্ট্রোলজারের ওয়াইফ খুব বিস্ময়ে নিয়ে বলল যে তুমি মারতে চেয়েছিলে বা মারার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ ওয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার। হ্যাঁ, আমাদের গ্রামে যখন আমি একজন বোকা ইয়াং, বয়স কম ছিল, যুবক বয়সের কথা, তখন আমি খুব বোকা ছিলাম। উই ড্র্যাঙ্ক, গ্যাম্বলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে। আমরা মদ্যপান করি বা ড্রিঙ্ক করি, জুয়া খেলি এবং খুব বাজেভাবে ঝামেলা করি। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, টাইম টু স্লিপ। আর এখন এটা ভেবে কি হবে, বলে সে বলল ঘুমানোর সময় এখন। বলেই সে কি করলো, ইয়নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিয়ল। বলে সে হাই তুলে নিজেকে, মানে হাত পা স্ট্রেচ করে, বা যেটাকে আমরা বলি আড়মোড়া ভেঙে, সে নিজেকে পিয়লের ওপর সে শুয়ে পড়লো। তাহলে এটা হচ্ছে আমাদের দ্য অ্যাস্ট্রোলজারের স্টোরি ছিল। যদি কারোর কোথাও মানে বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও। আর এমসিকিউগুলো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পসিবল আপলোড করার। থ্যাংক ইউ।